আচ্ছা দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর যে অঙ্কের টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের 3 ডাইমেনশনাল জিওমেট্রি বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে এটার কিছুটা অংশ তোমাদের ক্লাস 11-এ ছিল। তো আমাদের আজকে মূল যে বিষয়বস্তু এখানে, অর্থাৎ যে পয়েন্টগুলো আমি আলোচনা করব এই চ্যাপ্টারে, তার মধ্যে প্রথম দিককার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ক্লাস 11-এ পড়ানো হয়ে গেছে, তবু সেগুলো একটু আমরা মনে করানোর জন্য আলোচনা করে নেব। তারপরে বাকি অংশটা কিন্তু এই ক্লাসের অর্থাৎ 12-এর সিলেবাসের অন্তর্গত, সেটা আলোচনা করব। তো এখানে মূল যে বিষয়গুলি আমি আলোচনা করব তার মধ্যে 1 নম্বর আছে লম্ব কার্টেসীয় স্থানাঙ্ক কি জিনিস, সেটা এটা 11-এ ছিল। এছাড়া আগের ক্লাসে ছিল দুটি বিন্দুর মধ্যে কি করে দূরত্ব নির্ণয় করবে, তার ফর্মুলাটা আরেকবার মনে করে দেবো। আর ছিল দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে একটি বিন্দু দ্বারা কিভাবে বিভক্ত করা হয়, বা বিভক্ত করলে যে নতুন বিন্দুটা তার স্থানাঙ্ক কি করে বার করতে হয়। আর ছিল ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয়ের স্থানাঙ্ক। এগুলো সবই ক্লাস 11-এর অংশ। আর নতুন যে অংশ তার মধ্যে থেকে আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোনো একটা ত্রিমাত্রিক দেশে কোনো একটি সরলরেখার ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও কি করে বার করতে হয়, বা সেগুলো কি জিনিস। ডিরেকশন কোসাইন বা যেটাকে বাংলায় বলা হচ্ছে দিক কোসাইন, আর ডিরেকশন রেশিও যেটাকে বাংলায় বলা হচ্ছে দিক অনুপাত। ঠিক আছে, তাহলে দেখা যাক। তো প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লম্ব কার্টেসীয় স্থানাঙ্ক কি জিনিস বা কি রকম হয়। তো এর আগে আমরা দ্বিমাত্রিক দেশে স্থানাঙ্ক জ্যামিতি পড়েছি, অর্থাৎ 2 ডাইমেনশন জিওমেট্রি। সেখানে কি ছিল, পরস্পর লম্ব দুটো অক্ষ নিয়ে আমরা কাজ করতাম, একটা এক্স অক্ষ বলতাম আর একটাকে বলতাম ওয়াই অক্ষ। আর এখানে হচ্ছে ত্রিমাত্রিক দেশে অর্থাৎ 3 ডাইমেনশন জিওমেট্রিতে আমরা পরস্পর লম্ব তিনটি অক্ষ নিয়ে কাজ করব, যার একটাকে আমরা বলে থাকি সাধারণত এক্স অক্ষ, আরেকটা ওয়াই অক্ষ, আরেকটা হচ্ছে জেড অক্ষ। সেটা কিরকম দেখতে হয়, অক্ষগুলো এমন ভাবে থাকে যাতে তারা পরস্পরের সাথে লম্ব থাকে। এটা হচ্ছে আমার এক্স অক্ষ নিচ্ছি, এটাকে নিচ্ছি ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। অ্যাকচুয়ালি এই 3 ডাইমেনশন যে অ্যাক্সিস গুলো অর্থাৎ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এদেরকে কিন্তু এরকম বোর্ডে বা খাতার পাতায় পুরোপুরি এক্সাক্ট আইডিয়াটা দেওয়া যায় না একে। অর্থাৎ এদেরকে খাতায় বা বোর্ডে আঁকা সম্ভব নয়। আমরা শুধুমাত্র বোঝানোর জন্য এইভাবে হয়তো আঁকছি, কিন্তু 3 ডাইমেনশন ফিগার মানে এটা তোমার একটা ঘরের মধ্যে তোমাকে মডেলটা বানাতে হবে। হ্যাঁ, 2 ডাইমেনশনের সাথে এটাই হচ্ছে পার্থক্য। 2 ডাইমেনশনে দুটো অক্ষ থাকে, যার জন্য বোর্ডটা হচ্ছে একটা তল, সেই তলের মধ্যে দুটো পরস্পর লম্ব অক্ষ এঁকে নেওয়া হয়। কিন্তু 3 ডাইমেনশনের ক্ষেত্রে একটা তল কিন্তু থাকে না, অনেকগুলো তল থাকে, যার জন্য সেটা সঠিকভাবে নির্মাণ করতে গেলে তোমাকে 3 ডাইমেনশনের ফিগার কনস্ট্রাক্ট করতে হবে, সেটা খাতায় পাতায় ড্র করা যাবে না। যাই হোক, আমি বোঝানোর জন্য, যদি আমরা আমাদের অঙ্কের ক্ষেত্রেও ছবি আঁকতে হলে আমাদের এইভাবেই আঁকতে হবে। তো দেখো, এক্ষেত্রে এটা হচ্ছে এক্স অক্ষ। ছবিটা হয়তো দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যদি তুমি তিনটে স্টিক নিয়ে যদি মডেলটা বানাও, তাহলে এই এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ এমন ভাবে নিতে হবে যাতে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হবে। আবার ওয়াই অক্ষের সাথে জেড অক্ষ এমন ভাবে নিতে হবে, সেটা হবে 90 ডিগ্রি। আবার জেড এর সাথে এক্স অক্ষটাও কিন্তু 90 ডিগ্রি থাকবে। এইভাবে পরস্পর লম্ব তিনটি অক্ষ নেওয়া হয়, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এবার তার উপর বেস করে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে নির্ণয় করে থাকি। সেটা কিরকম হয়, এ বি সি এরকম স্থানাঙ্ক হয়। তারপর 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা কি করতাম, এরকম দুটো অক্ষ থাকতো, পি যদি একটা বিন্দু হয়, এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে দূরত্ব বার করতাম, এক্স অক্ষ থেকে দূরত্ব বার করতাম, যেগুলো হতো সেটা দিয়ে স্থানাঙ্কটা লিখতাম। আর এখানে তিনটে অক্ষ থেকে দূরত্ব বার করা হবে, বার করে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার, তিনটি তল থেকে দূরত্ব বার করা হবে, লম্ব দূরত্ব যেগুলো হবে সেগুলো দিয়ে ওর স্থানাঙ্ক তৈরি করা হয়। ঠিক আছে, তো যাই হোক, তো ত্রিমাত্রিক দেশে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক এরকম কমা কমা দিয়ে তিনটে সংখ্যা দিয়ে লেখা হয়, যে a, b, c বা x, y, z। এখানে x টা কি বা a টা কি,
এটা হচ্ছে yz অক্ষ থেকে p বিন্দুর লম্ব দূরত্ব, সেটা হচ্ছে a। বিটা কি? বিটা হচ্ছে zx তল, এই যে zx সমতল, এইখান থেকে p বিন্দুর যে লম্ব দূরত্বটা টানবে সেই যে লেন্থটা সেটা হচ্ছে b। আর সিটা কি? সিটা হচ্ছে এই যে xy তল, xy তল থেকে এই p বিন্দুর যে লম্ব দূরত্ব সেইটা হচ্ছে আমার সি। ঠিক আছে, এইভাবে স্থানাঙ্কটা নির্ণয় করা হয়। তো এটা গেল মোটামুটি একটা যে লম্ব কার্টেসিয়ান স্থানাঙ্ক বা রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান কোঅর্ডিনেট, অর্থাৎ 3 ডাইমেনশন জিওমেট্রিতে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কি করে নির্ণয় করা হয়। নেক্সট পয়েন্ট ছিল দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করা। এটা খুবই সহজ, একদম 2 ডাইমেনশনের মতোই। দেখো 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমি বলি যে x1, y1 আর x2, y2 এদের মধ্যে দূরত্ব কি করে বার করতাম? ফর্মুলাটা কি ছিল? √x1 - x2 এর স্কয়ার প্লাস y1 - y2 এর স্কয়ার, এত একক। আর এক্ষেত্রে কি হবে? 3 ডাইমেনশনের ক্ষেত্রে বিন্দুগুলো স্থানাঙ্ক হয়ে যাবে x1, y1, z1, আর এটা হয়ে যাবে x2, y2, z2 দিয়ে তাদের মধ্যে ফর্মুলাটা কি হয়ে যাবে? এক্সট্রা একটা প্লাস z1 - z2 এর স্কয়ার, এটা চলে আসবে। অর্থাৎ √x1 - x2 এর স্কয়ার প্লাস y1 - y2 এর স্কয়ার প্লাস z1 - z2 এর স্কয়ার, এত একক। এটা হচ্ছে 3 ডাইমেনশনে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। এটা গেল। নেক্সট হচ্ছে নাম্বার 3 ছিল দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে একটি বিন্দু দ্বারা বিভক্তিকরণ। অর্থাৎ দেখো এটাও আমি 2 ডাইমেনশনের সাথে যদি কম্পেয়ার করি, 2 ডাইমেনশনের ক্ষেত্রে ছিল, ধরো এটা একটা লাইন ছিল, এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1, y1, এটা ছিল x2, y2, p একটা বিন্দু নিলাম যেটা একে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে p বিন্দু স্থানাঙ্ক আমরা কিভাবে লিখতাম? না m × x2 প্লাস n × x1 বাই m প্লাস n, m y2 প্লাস n y1 ডিভাইডেড বাই m প্লাস n, এটা ছিল। আর 3 ডাইমেনশনে যদি বিন্দুটা স্থানাঙ্ক হয়ে যায় x1, y1, z1, আর এটা যদি হয়ে যায় x2, y2, z2, তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কত হবে? mx1 প্লাস mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n, mz2 প্লাস nz1 বাই m প্লাস n। এটা হবে p বিন্দুর স্থানাঙ্ক, যেটা কিনা দুটি প্রদত্ত বিন্দুর সংযোজক সরলরেখাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তার স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এটা গেল। নেক্সট যেটা আছে নাম্বার 4, এটাও তোমাদের 11 এর সিলেবাসে ছিল, সেটা হচ্ছে একটা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়। ধরো ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, ABC একটা ত্রিভুজ আছে, স্থানাঙ্কগুলো দিয়ে দিয়েছে 3 ডাইমেনশনে, অর্থাৎ x1, y1, z1, x2, y2, z2, আর দিয়েছে x3, y3, z3। তাহলে ভর কেন্দ্র কি হবে? ভর কেন্দ্র মানে নিশ্চয়ই জানা আছে তোমাদের যে ওই তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটাকে ভর কেন্দ্র বলা হয়। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? না x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, z1 প্লাস z2 প্লাস z3 বাই 3। এটা হচ্ছে ওই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে এইগুলো এই 4 নম্বর পয়েন্ট অবধি এটা গেল তোমাদের 11 এর পোরশনে যেটা ছিল সেটাকে আরেকবার রিক্যাপ করার জন্য আলোচনা করলাম। নেক্সট মেইন যেটা এই চ্যাপ্টারে আছে, অর্থাৎ তোমাদের 12 এর সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে
ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিও নির্ণয়। তো সেইটা এবার দেখা যাক কি জিনিস। তাহলে আমি আগের মতোই তিনটি অক্ষ টানি আগে। যে কোনো জায়গায় পি একটা পয়েন্ট নাও আর ও আর পি অর্থাৎ মূলবিন্দু আর পি যোগ করো, ঠিক আছে। এবার ডিরেকশন, প্রথমে আসে ডিরেকশন কোসাইন কি জিনিস বা দিক কোসাইন কি জিনিস। দিক কোসাইন বলছে কোনো একটা সরলরেখা, ধরো এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ আছে, আমি মনে করে নিলাম কোনো একটা সরলরেখা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা, বিটা এবং গামা কোণ করেছে। অর্থাৎ এই যে ওপি সরলরেখাটা, মনে করো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ করেছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা কোণ করেছে, আর জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে গামা কোণ করেছে। এতটা অ্যাঙ্গেলে আছে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা অ্যাঙ্গেলে হেলে আছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা অ্যাঙ্গেলে হেলে আছে, আর জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে গামা অ্যাঙ্গেলে হেলে আছে। এই আলফা, বিটা, গামার মান যে কোনো কিছু হতে পারে। তাই যদি হয় সেক্ষেত্রে এই যে তিনটে জিনিস cos আলফা, cos বিটা আর cos গামা, এদেরকে আমি বলবো ওই ওপি সরলরেখার ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। cos আলফা, cos বিটা, cos গামা এদেরকে বলা হবে যে ওই সরলরেখা ওপি এর দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। এগুলোকে সাধারণত আমরা এল, এম এবং এন দিয়ে লিখে থাকি। এল ইজ ইকুয়াল টু হচ্ছে cos আলফা, এম ইজ ইকুয়াল টু হচ্ছে cos বিটা, আর এন ইজ ইকুয়াল টু হচ্ছে cos গামা। অর্থাৎ এল মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ তৈরি করছে তার কোসাইন, এম হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করছে তার কোসাইন, আর এন হলো জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করছে তার কোসাইন। আর এই ডিরেকশন কোসাইন বা দিক কোসাইনের ক্ষেত্রে একটা ধর্ম হচ্ছে সবসময় এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হবে। যে কোনো সরলরেখার দিক কোসাইন যদি এল, এম, এন হয় তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। এবার আসা যাক এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা জেড অক্ষের ডিরেকশন কোসাইন কত হবে। দেখো ওপি যেমন একটা সরলরেখা, তেমনি এক্স অক্ষটাও একটা সরলরেখা, নিজে একটা সরলরেখা। তাহলে এক্স অক্ষের ডিরেকশন কোসাইন কত হবে? এক্স অক্ষের ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন কত হবে? দেখো প্রথম সংখ্যাটা কত হবে, এল কত, এল মানে হচ্ছে cos আলফা। তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে আলফা কোণটা কত, এক্স অক্ষ তার নিজের সঙ্গে 0 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে আলফা কোণটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এল কত হবে, এল হচ্ছে cos 0 ডিগ্রি মানে 1। বিটা কোণটা কত, বিটা কোণ মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে না 90 ডিগ্রি, তাহলে cos 90 হচ্ছে 0, তাহলে এটা হবে 0। আর একই ভাবে জেডটাও হবে 0। তাহলে এক্স অক্ষের দিক কোসাইন হচ্ছে 1, 0, 0। একই ভাবে ওয়াই অক্ষের ক্ষেত্রে 0, 1, 0। আর জেড অক্ষের ক্ষেত্রে 0, 0, 1। এটা হচ্ছে তিনটি অক্ষের ডিরেকশন কোসাইন হলো। নেক্সট আসা যাক দিক অনুপাত বা ডিরেকশন রেশিও।
দিক অনুপাত কি জিনিস বলছে যে কোনো একটি সরলরেখার দিক কোসাইন গুলো যদি এল এম এবং এন হয় তবে এল এম এন এই তিনটি সংখ্যার সঙ্গে সমানুপাতি যে কোনো সংখ্যাকে আমরা ওই সরলরেখাটির দিক অনুপাত বলবো। ঠিক আছে, বলছে যে আবার বলছি যে কোন একটা সরলরেখার দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন যদি এল এম এন হয় তবে এল এম এবং এন এদের সঙ্গে সমানুপাতি যে কোনো সংখ্যাকে আমরা ওই সরলরেখাটির দিক অনুপাত বলবো। কিরকম? দিক অনুপাতকে সচরাচর আমরা এ বি সি দিয়ে সূচিত করে থাকি, অর্থাৎ এল বাই এ, এম বাই বি, এন বাই সি এই অনুপাতটা সমান। বা যদি ঘুরিয়ে লিখি তাহলে এ বাই এল, বি বাই এম, সি বাই এন এটা হয়। এবার হচ্ছে মনে করো কোনো একটা অঙ্কে তোমাদের দিয়ে দিয়েছে একটি সরলরেখার ডিরেকশন রেশিও বা দিক অনুপাতগুলি দিয়ে দিয়েছে এবিসি। সেখান থেকে আমাকে কি বার করতে হবে? এল বার করতে হবে, এম বার করতে হবে আর এন বার করতে হবে। কি করে বার করব? এবিসি যদি দেওয়া থাকে তাহলে এল ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা একইভাবে এম হবে প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আর এন কত হবে? এন ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে হলো যে ডিরেকশন রেশিও বা দিক অনুপাত যদি দিয়ে দেয় সেখান থেকে দিক কোসাইন বার করতে গেলে হবে ফর্মুলাটা হচ্ছে l is equal to plus minus a by root over a square plus b square plus c square, m is equal to plus minus b by a square plus root over a square plus b square plus c square আর n is equal to হচ্ছে plus minus c divided by root over a square plus b square plus c square। ঠিক আছে, নেক্সট হচ্ছে ধরো এরকম ধরনের অঙ্ক দিতে পারে যে এই দুটো বিন্দুর সংযোজক একটা সরলরেখা বলা আছে। মনে করো এটা এ বি একটা সরলরেখা দেওয়া আছে। এ বিন্দু স্থানাঙ্ক x1 y1 z1 আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x2 y2 z2। তাহলে এই যে সরলরেখাটা যার দুটো প্রান্ত বিন্দু দিয়ে দিয়েছে তার ডিরেকশন রেশিও বা দিক অনুপাত আর দিক কোসাইন কি কি হবে? দিক অনুপাত কি হবে? দিক অনুপাতগুলো হবে হচ্ছে x1 minus x2, y1 minus y2, z1 minus z2। এই তিনটে হচ্ছে এই সরলরেখাটার দিক অনুপাত, অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে পার্থক্যটা। আর দিক কোসাইন কি কি হবে? x1 minus x2 divided by ab, y1 minus y2 divided by ab, z1 minus z2 divided by ab। অর্থাৎ a আর b বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা দিয়ে দিক অনুপাতগুলিকে ভাগ করে দিলে আমি পাবো দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। ঠিক আছে, তাহলে এটা একটা টাইপ গেল। নেক্সট হচ্ছে এবার যেটা নেক্সট নাম্বার 2 হচ্ছে যে দুটি সরলরেখার মধ্যে কোণ নির্ণয়। দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়। মনে করো কন্ডিশন কি থাকবে না, মনে করো দুটি সরলরেখার প্রথমটির
দিক কোসাইন হচ্ছে L1 M1 N1, এটা প্রথম সরলরেখার ক্ষেত্রে দেওয়া আছে। আর দ্বিতীয় সরলরেখার দিক কোসাইন দেওয়া আছে L2 M2 N2। সেক্ষেত্রে ওই দুটি সরলরেখার অন্তর্গত কোণ যদি থিটা হয়, তাহলে cos of theta is equal to হচ্ছে L1 into L2 plus M1 into M2 plus N1 into N2। তাহলে দুটি সরলরেখার দিক কোসাইনগুলি দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী সেই সরলরেখা দুটির অন্তর্গত কোণ নির্ণয় করার ফর্মুলাটা হচ্ছে cos of theta, যেখানে থিটাটা হচ্ছে ওই দুটো সরলরেখার অন্তর্গত কোণ। তাহলে cos of theta is equal to L1 L2 plus M1 M2 plus N1 N2। ঠিক আছে, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন না দিয়ে যদি দিক অনুপাত দিয়ে দেয়, সেক্ষেত্রেও কিন্তু এইভাবে নির্ণয় করা যাবে, কারণ দিক অনুপাত আর দিক কোসাইন পরস্পর সমানুপাতিক। এটা গেল একটা জিনিস যে কি করে মাঝের কোণটা নির্ণয় করবে। এবার হচ্ছে যে ধরো এরকম অঙ্ক দিতে পারে যে দুটি সরলরেখা বলে দিল, যে দুটি সরলরেখার দিক কোসাইনগুলি দিয়ে দিল, দিয়ে বললো যে পরীক্ষা করে দেখো যে সরলরেখা দুটি পরস্পর লম্ব না পরস্পর সমান্তরাল। লম্ব হওয়ার শর্ত কি? লম্ব যদি হয় পরস্পর, তাহলে থিটাটা কত 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি 0। তাহলে লম্ব হতে গেলে শর্তটা হচ্ছে L1 into L2 plus M1 into M2 plus N1 into N2 equal to 0 হবে। আর যদি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হয়, সেক্ষেত্রে শর্তটা হলো দুটির দিক কোসাইনগুলির অনুপাত সমান হবে। এটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। আর এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। যদি লম্ব বলে দেয় বা লম্ব প্রমাণ করতে দেয়, তাহলে এটা করতে হবে। আর যদি সমান্তরাল বলে, তাহলে L1 by L2 is equal to M1 by M2 is equal to N1 by N2 সমান, এই তিনটে অনুপাত সমান হবে যদি সমান্তরাল প্রমাণ করতে দেয়। ঠিক আছে, তাহলে তোমাদের দিক কোসাইন এবং দিক অনুপাত সংক্রান্ত আলোচ্য বিষয় হচ্ছে এইটুকুই। এবার এর উপর বেস করে কিছু অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি।